এই হলো আইফোন 13 প্রো ম্যাক্স। আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই ফোনটা আমার কাছে আছে, টেস্ট করছি, নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে। কিন্তু এই ফোনটার ব্যাপারে আমার থেকে আপনারা বোধহয় বেশি জানেন। এর স্পেসিফিকেশনস, এটা যে 6.7 ইঞ্চি এটা ডিসপ্লে সাইজ, এখানে যে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, এখানে যে আরও বড় ব্যাটারি রয়েছে, যে ব্যাটারিতে স্ক্রিন অন টাইম পাওয়া যায় 9 ঘন্টারও বেশি, এইসব সব কিছু আপনাদের জানা হয়ে গেছে। এই ফোনটা হাতে নিয়ে ধরতে যে অসুবিধা হয়, অনেকটা চওড়া, সেটাও আপনারা জানেন। ওজন 240 গ্রাম, সেটাও মনে হয় কারোর জানতে বাকি নেই। কিন্তু আমার এক্সপিরিয়েন্স কি বলছে? আমার এক্সপিরিয়েন্স বলছে যে হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এটা হাতে ধরতে সত্যিই অসুবিধে হয়। এত বড় এত ভারী একটা ফোন। কিন্তু এই ফোনটার সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেগুলো আমার লেগেছে, অর্থাৎ এর ক্যামেরা, সেটার ব্যাপারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া তো কিছু বলা যায় না। তা আজকের ভিডিওতে সেগুলো সব কিছু বলবো। ভিডিও দেখবেন, সাথে থাকবেন, শেষ অবধি দেখে লাইক করবেন জানি, সাথে সাবস্ক্রাইব বাটনটাও প্রেস করে দেবেন। তাহলে চলুন আর দেরি করবো না, আমরা ভিডিও শুরু করে দিই। আমি চিরকালই শুনে এসেছি অ্যাপেলের ডিসপ্লেতে যে সেরামিক শিল্ড গ্লাস প্রোটেকশনটা দেওয়া হয়েছে সেটা অনেক মজবুত। মানে অ্যাপেলের ডিসপ্লে ভাঙলে তো সারাতে বহু টাকা খরচা হবে, আপনারা জানেন। সেক্ষেত্রে অ্যাপেল মজবুত গ্লাস প্রোটেকশন দিয়ে দিয়েছে, সেটা আমি শুনে এসেছি। হয়তো এটা মজবুত, আমি ফেলে দেখিনি, ভেঙে দেখিনি, কিন্তু এটা দেখেছি যে এতে স্ক্র্যাচ খুব সহজে পড়ে। তুলনামূলকভাবে গরিলা গ্লাসের থেকে এই গ্লাসে স্ক্র্যাচ পড়ার প্রবণতাটা আমার মনে হলো একটু বেশি। তাই এত দামি ফোন, অবশ্যই এই ফোনটা স্ক্রিন প্রোটেক্টর ছাড়া ইউজ করা উচিত নয়। চিরকাল শুনে এসেছি, আমিও বলেছি সবসময়, যে আইফোনের যে প্রসেসর থাকে, বায়োনিক A14, A15, এইসব যে চিপগুলো থাকে সেগুলো ভীষণ পাওয়ারফুল, কিন্তু সেগুলো ব্যাটারি বাঁচানোর জন্য কিছুক্ষণ বাদে 10 মিনিট গেম প্লে করার পরে ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে দেয়। কিন্তু এবার অদ্ভুত ব্যাপার, আমি লক্ষ্য করে দেখলাম যে 10 মিনিট কেন, 15 মিনিট গেম প্লে করার পরও, আধ ঘন্টা গেম প্লে করার পরও ব্যাকসাইডটা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, গরম হচ্ছে, এটা ঘটনা, কিন্তু ব্রাইটনেস ড্রপ হচ্ছে না। অর্থাৎ অ্যাপেলের এবার কনফিডেন্স আছে তাদের ব্যাটারির ব্যাপারে, যে হ্যাঁ, ব্যাটারি অতটাও অপটিমাইজ করার দরকার নেই, বাঁচানোর অত চেষ্টা করার দরকার নেই, এই ব্যাটারি যথেষ্ট ভালো ব্যাকআপ দেবে। স্ক্রিন অন টাইম 9 ঘন্টারও বেশি, 10 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যাচ্ছে, ভাবা যায় একটা আইফোনে। কিন্তু চার্জের ব্যাপারে কি হবে? অ্যাপেল বলেছে এবার 20 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করছে, অর্থাৎ ব্যাটারির 50% চার্জ হয়ে যাবে 30 মিনিট চার্জ করলে, এবং সেটা হচ্ছে। সত্যি সত্যি বাস্তবে সেটা হচ্ছে, আমরা টেস্ট করে দেখলাম। তবে হ্যাঁ, লাইটনিং পোর্ট ব্যাপারটা, সেটা এখনও আমার ঠিক হজম হয় না। সেটা চেঞ্জ করে অ্যাপেল কবে টাইপ সি পোর্ট নিয়ে আসবে, এটা দেখার অপেক্ষায় রয়েছে। কিন্তু লাইটনিং পোর্টের কথাটা হঠাৎ কেন বললাম, তার কারণ এটা, লাইটনিং পোর্ট তুলনামূলকভাবে অনেক স্লো ডেটা ট্রান্সফার করে টাইপ সির তুলনায়। তো সেক্ষেত্রে আমরা অ্যাপেলের এই ফোনে যখন এত বড় স্টোরেজ পেয়েছি, 1 টেরাবাইট স্টোরেজ পেয়েছি, হ্যাঁ, এই 1 টেরাবাইট স্টোরেজ যখন ভর্তি হয়ে যাচ্ছে, বড় বড় ছবি তুলছি, যখন আমরা প্রো রেস ভিডিও মোডে ভিডিও তুলছি, তখন তার ফাইলের সাইজ এত বড় হচ্ছে যে সেটা যখন ট্রান্সফার করতে যাচ্ছি, তখন এই স্পিডের কথাটা মনে হচ্ছে। তখন মনে হচ্ছে যে হ্যাঁ, এটা লাইটনিং পোর্ট না হয়ে যদি এটা টাইপ সি কেবল হতো, আরেকটু তাড়াতাড়ি ট্রান্সফার করা যেত ডেটাগুলো। এতক্ষণ ভিডিও দেখে আশা করি আপনি বুঝে গেছেন সাধারণ যেসব ব্যাপারগুলো, অর্থাৎ এখানে স্পেসিফিকেশনস কী আছে, সাইডে অ্যালার্ট স্লাইডার রয়েছে, iOS এর কত নাম্বার ভার্সন চলছে এখন, এইসব ছোটোখাটো সাধারণ কমন ব্যাপারগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি না। কারণ এগুলো সব ভিডিওতে আলোচনা হয়, সব ভিডিওতে ডিসকাস করা হয়, এবং সেখানে অনেক কিছু ভুলও বলা হয়। যেমন বলা হয় বায়োনিক A14 এর পর A15 চিপ একটা বিশাল বড় জাম্প, বিশাল বড় সাকসেসার। আপনাকে এখনই গোপনে বলে রাখি, ভিডিওর অন্যান্য প্রসঙ্গে যাওয়ার আগে, যে বায়োনিক A14 এর পর A15 চিপ বিশাল বড় জাম্প নয়। অ্যাপেল যখন বায়োনিক A15 চিপটা বানাচ্ছিল, তখন সেটা খুব বেশি আপগ্রেডেশন নেই বলে তারা একটা সময় প্ল্যান করেছিল যে A14s বা এরকম কিছু নাম দেবে এইবারের যে চিপটা হচ্ছে সেটা। তারা একেবারে 15 নাম দেবে না, কারণ এটা রিয়েল আপগ্রেডেশন নয়। তো এনিওয়ে, এই প্রসঙ্গ আমরা বেশি আলোচনা করব না, শুধু বলি এখানে প্রসেসর খুবই পাওয়ারফুল। 7 লাখেরও বেশি, 7,30,000-এর মতো আমরা AnTuTu বেঞ্চমার্ক স্কোর পেয়েছি, এবং সেখানে যখন টেস্ট করছিলাম, হ্যাঁ, এখানে আমরা এবারও দেখলাম যে ডিসপ্লেতে ব্রাইটনেস ড্রপ হলো না। অ্যাপেল ব্যাটারির ব্যাপারে এতটাই কনফিডেন্ট। এবার সাউন্ড কোয়ালিটি যেরকম হয়, যতটা ভালো হয়, সেরকমই ডিসপ্লের কালার, ব্রাইটনেস, সব কিছু অন দ্য পয়েন্ট যেরকম হয় চিরকাল অ্যাপেলের আইফোনে, এবারও সেরকম, একদম সব কিছু টপ নচ। কিন্তু বাদ বাকি জিনিস, ক্যামেরার বেলা কি হচ্ছে, ক্যামেরার ব্যাপারে এবার এক্সপেকটেশনস অনেক বেশি, আমরা অনেক কিছু ভেবে রেখেছি। এখানে এক এক করে বলি। প্রথমত, ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মধ্যে, একটা ভালো পদক্ষেপ। কিন্তু এই পদক্ষেপটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা যখন এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি অতটা ভালোও পাচ্ছি না, কারণ আমরা ম্যাক্রো লেন্সে ম্যানুয়ালি শিফট করতে পারি না। আমরা যখন অবজেক্টের কাছে চলে যাই, তখন প্রাইমারি লেন্স থেকে ম্যাক্রো লেন্সে ক্যামেরা অটোমেটিক শিফট করে যায়, যার ফলে একটা ট্রানজিশন দেখা যায়, এবং সেটা একটা আসলে আপনাকে ভুল বোঝানো। সত্যি সত্যি সেটা তক্ষুনি ম্যাক্রো লেন্সে শিফট করে না। ম্যাক্রো লেন্সে শিফট করতে গেলে আরও কাছে যেতে হবে আপনাকে, এবং তার ফলে সেই মুহূর্তে আপনি যে ছবিটা তুলছেন, সেই ছবিটা অতটাও ভালো হয় না। সেই ছবিটার থেকে আপনি প্রাইমারি লেন্সে সেই মুহূর্তে ছবি তুললে সেই ছবির কোয়ালিটি ক্রপ করে নেওয়ার পর আরও বেটার দেখায়। খুবই ভালো হতো অ্যাপেল যদি এখানে ম্যানুয়ালি ম্যাক্রো লেন্সকে অপারেট করার সুযোগ দিত।
সিনেম্যাটিক মোড, সেখানেও একটা সমস্যা রয়েছে। অ্যাপেল এবার সিনেম্যাটিক মোড দিয়েছে, খুব একদম বিশাল প্রচার হয়েছে সেটা নিয়ে, এবং সেটা খুব ভালো একটা জিনিস। অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট দেখে, বিজ্ঞাপনে সব কিছু দেখে আমারও খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল সেটা। কিন্তু যখন সিনেম্যাটিক মোডে আমরা ভিডিও তুলতে যাচ্ছি, সামনে একটা অবজেক্ট থাকছে, ব্যাকগ্রাউন্ড ব্লার হচ্ছে, দেখে মনে হচ্ছে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো কৃত্রিমভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করা হয়েছে, কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু, সত্যিকারের সিনেম্যাটিক কিছু এরকম কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে না। এবং ফোকাস শিফটিং সেটা যদিও ঠিকঠাক হচ্ছে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ব্লার হওয়ার ব্যাপারটা, এজগুলো কিন্তু অতটাও শার্প নয়। দেখে মনে হচ্ছে কৃত্রিমভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে, এই জায়গাটা আরও উন্নতি করা দরকার, এটা দেখেই মনে হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই ব্যাকগ্রাউন্ডের ব্লারটা কমিয়ে দেবেন। কিন্তু ব্যাকগ্রাউন্ডের ব্লারই আপনি যদি কমিয়ে দেবেন, তাহলে আর এই সিনেম্যাটিক মোডের মাহাত্ম্য কি থাকলো? নাইট মোডে আমরা যখন ফটো তুলছি, সেক্ষেত্রে দেখছি যে পোর্ট্রেট ফটো তোলার সময় বা এমনি ফটো তোলার সময় সেটা 3x অপটিক্যাল জুম আছে যেখানে, অর্থাৎ টেলিফটো জুম লেন্স, সেই লেন্সে শিফট করে যাচ্ছে। তার ফলে যেটা হচ্ছে, সেই লেন্সের অ্যাপারচার কম। তো যাই হোক, তো সেই লেন্স দিয়ে তোলা হচ্ছে বলে নাইটে অতটাও লো লাইট ফটোগ্রাফি ভালো করছে না। তার তুলনায় আপনি যদি প্রাইমারি লেন্স দিয়ে নাইটে ফটোগ্রাফি করেন, সেক্ষেত্রে কিন্তু ফটোর কোয়ালিটি অনেক বেশি হচ্ছে, কারণ বেশি আলো ক্যাপচার করতে পারছে। অ্যাপারচার কম মানে নাইট ফটোগ্রাফির সময় আপনাকে কম সময় ফোনটা হোল্ড করে রাখলেও চলবে, অর্থাৎ কম সময়ের মধ্যে বেশি আলো ঢুকে যাবে, আপনার তাড়াতাড়ি কাজ মিটে যাবে। বাদবাকি অ্যাপেলের আইফোন 13-এর প্রাইমারি ক্যামেরা দুর্ধর্ষ, একদম চোখ বন্ধ করে ভরসা রাখা যায়। একটা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে একটা অ্যাপেলের আইফোনের তফাৎ এখানেই, আপনি যে কোনো সময় একটা আইফোন তুলে যে কোনো দিকে তাক করে একটা ফটো তুলে নিতে পারেন এবং নিশ্চিন্তে থাকতে পারেন ফটোর কোয়ালিটি ভালো হবেই। সেটা কখনোই খুব খারাপ বা খুব ভালো হচ্ছে এই ডিফারেন্সটা হবে না, যেটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা মিস করি। এবং আইফোনের ক্ষেত্রে ভিডিওগ্রাফি নিয়ে তো কোনো কথাই হবে না। এবার সিনেম্যাটিক মোড দেওয়া হয়েছে, প্রোরেস ভিডিও মোড দেওয়া হয়েছে, ইত্যাদি অনেক কিছু দেওয়া হয়েছে। আমরা বরাবর দেখে এসেছি অ্যাপেলের আইফোনের ভিডিও সব সময় সেরা হয়, এবং তার সাথে তুলনা করার মতো ফোন এখন অবধি মার্কেটে আসেনি। কিন্তু আইফোনে যখন আমরা ভিডিও রেকর্ড করতে যাচ্ছি, এই প্রোরেস ভিডিও বা সিনেম্যাটিক মোডে যখন ভিডিও তুলতে যাচ্ছি, তখন আরেকটা সমস্যা আমি খুব ফেস করলাম। এখানে 1080p 30 fps-এই শুধুমাত্র ভিডিও রেকর্ড করা যায়। যারা সাধারণত সিনেমা তোলেন, তারা 24 fps-এ ভিডিও শ্যুট করেন, সেটা কিন্তু করা যাচ্ছে না। আমরা যখন ইউটিউবে ভিডিও তুলি, আমরা 60 fps-এ ভিডিও তুলতে প্রেফার করি, সেটা করা যাচ্ছে না। তো অ্যাপেল এই ফিচারগুলো যদি একটু আনলক করে দেয়, তাহলে আগামী দিনে অনেক বেটার হবে বলে আমার মনে হয়। এই ব্যাপারে আপনার মতামত কি, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অর্থাৎ অ্যাপেল ফিচার দিয়ে দিয়েছে প্রচুর, কিন্তু সেগুলো কমপ্লিটভাবে ইমপ্লিমেন্ট করেনি। এখনও কিছু নিজের হাতে রেখে দিয়েছে, যেরকম আস্তে আস্তে তারা সব কিছু দেয় আর কি। এবারও সব কিছু ধীরে ধীরে দেবে, হয়তো আমরা এই সব কিছু আইফোন 14-এ গিয়ে পাবো। তো আইফোন 13-এর ব্যাপারে আমার আরও একটা কথাই শুধু বলার বাকি রয়ে গেল, সেটা হচ্ছে এই ফোনের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কেমন। আসলে এখানে প্রাইমারি লেন্স আর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দুটোকে আলাদা করে বলার মতো কিছু নেই। তাই আমি অ্যাপেলের আইফোন 13 প্রো ম্যাক্সের প্রাইমারি লেন্স নিয়ে যা কিছু বলেছি, সেটা ওই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়েই বলা চলে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এর ক্যামেরা কতটা ভালো, এবং এই ফোনের কোয়ালিটি, 120 হার্টজ রিফ্রেশ রেট, ডিসপ্লের কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ, সব কিছুর দিক দিয়ে এই ফোনটা কতটা অসাধারণ। কিন্তু কিছু সমস্যা এখনও রয়ে গেছে, যেগুলো আগামী দিনে আমরা আশা করব ফিক্স হবে। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায়।